নমস্কার। খবরদার কথা নয়। আমরা আমাদের দেশকে কতটা জানি বা দেখেছি, কৌতুক করে বলি বটে, জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা। এই যে কৌতুক, এর ভেতরেও অনেক কিছু রয়েছে। অর্থাৎ শুধু জানার জন্য জানা নয়, জানানোর জন্যও জানা দরকার। খবরদার কথা নয় মনে করে জানানোর জন্য এই জানার যে দরকার, সেটা অনেক ক্ষেত্রেই বিভেদের যে মনোভাব, তার থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে। রবীন্দ্রনাথ নিজেও জেনেছেন এবং ঘুরেছেন, জানিয়েওছেন। এই জন্যই বিশ্বের দরবারে শুধু নয়, আমাদের মনে বিশ্বদূত হিসেবে রবীন্দ্রনাথ জায়গা করে নিয়েছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের অত্যন্ত পরিচিত অলকানন্দা চৌধুরীর সঙ্গে। আমার সরাসরি বসেছেন, যিনি ভ্রমণ পিপাসু, সেই জন্যই অকপটে অনেক কথাই তিনি বলে দিতে পারেন। অতি সম্প্রতি তিনি শ্রীলঙ্কা ঘুরে এসেছেন। লোভ সামলাতে পারলাম না, খবরদার কথা নয়, তাই ওনার কাছে অনেক কিছু জানতে চাইব। উনি আমাদের সময় দিয়েছেন, কৃতজ্ঞতা জানাই। এবং বছরের শুরুতেই এই ধরনের আলোচনা যদি পেয়ে যাই, তাহলে স্বাভাবিকভাবে মনে হয় কেন জানি বছরটা খুব ভালো যাবে। অলকাদি সরাসরি চলে যাই, 2025 গেল, 26 কেমন যাবে? একটা মানে 2025-এ বারবার শোনা যেত একটা কথা, এই বছরটা ভালো নয়। এবার কেন ভালো নয় সেটার অনেক যুক্তি, এক একজন এক এক রকম ভাবে যুক্তি দেখিয়েছেন। ভালো নয়, এবারে ধরুন একটা বছরকে বিশেষভাবে দাগিয়ে দেওয়া যায় না যে এই বছরটা ভালো নয়, কারণ ভালো মন্দ নানা ধরনের ঘটনা মিলেমিশেই সেটা হয়। এখন মন্দের ভাগটা যদি বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই বছরটা দোষী হয়ে যায়। তো 25-এ অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে, আবার আশা পাওয়ার মতো বা আনন্দিত হওয়ার মতো ঘটনাও অনেক রয়েছে। এবারে সাধারণভাবে একটা ভাবনা আসে যে এই নতুন বছরে আমরা তাহলে কি চাই। অবশ্যই আমরা চাইবো যেটা 25-এ আমরা পাইনি বা পেতে চেয়েছিলাম, সেটা যেন 26-এ আমরা পাই। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার বারবার একটা কথা মনে হয় যে ইদানিং আমাদের মধ্যে সেটা বোধ হয় সারা পৃথিবী জুড়েই মানুষের মধ্যে অসহিষ্ণুতা সাংঘাতিকভাবে বেড়ে চলেছে। অথচ এটা আমাদের কাম্য ছিল না, কারণ মানুষ হিসেবে আমরা তো আসলে একই। সে আমাদের চেহারা যাই হোক, ভাষা যাই হোক, যে যেখানেই থাকি না কেন, আসলে তো আমরা মানুষ। তো সেই অর্থে যেটাকে আমরা সম্প্রীতি বলছি, তার অভাব কিন্তু 25-এও আমরা দেখেছি। 26-এও যে শুরুতেই যে দু একটি ঘটনা ঘটেনি তা তো নয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বোধ চাওয়ার সেটাই, যে সম্প্রীতি সব দিকে প্রসারিত হোক, একাত্মতা আসুক, নিঃশর্ত ভালোবাসা মানুষের মধ্যে চিরকাল বজায় থাকুক। আমরা যেন পরস্পরকে চিনি এবং জানি, আর পরস্পরকে সম্মান করতে শিখি। যদি এইটুকু আমরা করতে পারি, তাহলে বোধ হয় আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো 26-কে আমরা সেভাবে দোষারোপ করব না, যদি আমরা সেগুলো পাই। ভাই, অতি সম্প্রতি শ্রীলঙ্কা গিয়ে এলেন, সংক্ষিপ্ত সফর হলেও বারবার জানতে ইচ্ছে করছে তাদের সামাজিক, সাংস্কৃতিক, নিরাপত্তা নিয়ে আমাদের দেশের সঙ্গে কোনো ফারাক কি লক্ষ্য করেছেন, এমন কিছু? প্রথমেই বলি যে এটা একটা স্বপ্নের মতো ভ্রমণ। তার কারণ হচ্ছে, সেই ছোটবেলায় যখন আমরা মানচিত্র দেখতাম, সেখানে ভারতের মানচিত্রের নিচে একটা ছোট্ট টিপের মতো, তো সেই সিন্ধুর টিপ এরকম বলেছেন সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতার মধ্যে। তো সেই সিন্ধুর টিপকে একটু দেখার জন্য খুব আকাঙ্ক্ষা ছিল, সেটা প্রায় এই বুড়ো বয়সে গিয়ে সেই স্বপ্ন সফল হয়েছে। এখন যাবার আগে অনেকেই বলেছিলেন যে দেখবেন অচেনা বলে মনে হবে না, মনে হবে না যে আপনি ভিন দেশে এসেছেন। এটা একটা সাংঘাতিক কথা। এবং আমরা যখন এয়ারপোর্টে গেলাম, ইমিগ্রেশন থেকেও না আমাদেরকে এমন ভাবে
একসেপ্ট করা হয়েছিল এবং আমরা 4 জন মহিলা মিলে গেছি, সেটাও তাদের কাছে একটা বিশেষ ব্যাপার। এবং বারবার কিন্তু ওরা অনুরোধ করেছেন যে এনজয় করুন, আমাদের দেশটায় এনজয় করুন। এই যে মানে একটা কি বলা যায়, সাদর গ্রহণ, এটা প্রথম থেকেই মনটা ভালো করে দিয়েছিল। এরপরে যে 10 দিন আমরা থেকেছি, যেটা সাধারণত আমরা দেখি বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়, একদম আমজনতার জন্য এই ধরনের ব্যাপারটা তো সাংঘাতিক হয় না। কিন্তু ওখানে যাওয়ার পর আমরা বুঝেছি যে অনেক কিছু আমাদের দেশের সঙ্গে তো মিলেই যায়। আপনি যদি সাংস্কৃতিক দিকটার কথা বলি, যে সেই সময় 25শে ডিসেম্বর ছিল, কাজেই সমস্ত হোটেলগুলোতে খুব উৎসব অনুষ্ঠান চলছে এবং সেখানে কিন্তু ভারতীয় গান মানে হিন্দি গান, সেই হিন্দি গানগুলো কখনো হিন্দিতেই গাওয়া হচ্ছে, কখনো আবার মানে সিংহলি ভাষায় বা তামিল ভাষায় সেটা ওই সুর দিয়ে গাওয়া হচ্ছে। এবং ওইটা শুনলে পরে আমাদের একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, যে মনে হচ্ছিল যেন নিজের দেশেই রয়েছি। আমাদেরকে ফরেনার হিসেবেই ট্রিট করা হচ্ছিল, কিন্তু বারবার মনে হচ্ছিল আমরা ফরেনার নই ওখানে। এছাড়া কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা দেখলাম, এদের যে সাজ পোশাক, তাদের যে মানে যেভাবে ওরা একসাথে বসে তারপরে অনুষ্ঠানগুলো করছিল, সেটা দেখেও কিন্তু আমাদের বারবার এই বিশেষ করে দক্ষিণ ভারতের ভরতনাট্যম, কথাকলি, এগুলোর সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। আর নিরাপত্তার কথাটা যদি বলেন, এটা মানে সত্যি একটা লক্ষণীয় বিষয় যে আমরা প্রথমে সিগিরিয়া বলে একটা জায়গায় গেছি, সেটা প্রায় 48 কিলোমিটার এলাকা জুড়ে হাতির স্যাংচুয়ারি, মানে ওখানে হাতিরা মানে তারাই তাদের মতন করে থাকবে এবং তাদের উপরে নির্দেশ আছে রাস্তার পাশে যদি হাতি দাঁড়িয়ে থাকে তাহলে গাড়ি তাকে সমঝে চলবে, মানে হাতির কোনোভাবেই যাতে কোনো অসুবিধা না হয়। তা এই যে ব্যাপারগুলো, যে নিরাপত্তার ব্যাপারটা কিন্তু তারা নজরে রেখেছেন, কিন্তু আবার পশু পাখিদের জন্য যা করা দরকার সেটাও তারা করেছেন। এলিফ্যান্ট ফিডিং ফার্ম সেটা দেখতে গেলাম, সেখানে হাতি মানে যে সমস্ত অসুস্থ হাতি তাদেরকে ওখানে রাখা হয় এবং তাদেরকে কিভাবে সুস্থ করা হয়, তাদেরকে কিভাবে খাওয়ানো হয়, এবং সেগুলো দেখার জন্য মানুষ টিকিট কেটে সেটা যায় এবং সত্যিই সেটা একটা মানে দেখার মতো বিষয়। তো এটা গেল একটা কথা। আর অন্য যে ব্যাপারটা, ভাষার দিক থেকে ইংরেজিটা ভাঙা ভাঙাই বলেন, হিন্দি খুব একটা মানে শুনলাম না। একমাত্র যারা মানে গাইড হিসেবে যারা কাজ করেন তারা হিন্দি কিছুটা বলেন, কারণ ইন্ডিয়ানদের জন্য। এছাড়া বিদেশি টুরিস্টই বেশি, মানে একেবারে ইউরোপ থেকে শুরু করে এমন কোনো এলাকা নেই, এমনকি আমরা পাকিস্তান, বাংলাদেশ সেসব জায়গার টুরিস্টদেরও সেখানে দেখতে পেয়েছি। তবে আমাদের হয়তো পোশাকের জন্যই যারাই দেখেছেন প্রথমেই প্রশ্ন করেছেন ইন্ডিয়ান, এবং তারপরে যে হাসিটা, সেটা যেন এমন যে তোমরা তো আমাদের ঘরেরই লোক, এই ফিলিংসটা আমাদের কিন্তু হয়েছে। তো সব জায়গায় মানে ঘোরাঘুরির কারণে যে কথাবার্তা এবং আমাদের সঙ্গে যে গাইড এবং ড্রাইভার যারা ছিলেন তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনার মধ্যে কখনো মনে হয়নি যে আমরা আমাদের দেশ ছেড়ে অন্য একটা জায়গায় এসেছি। সত্যি অর্থেই একটা একাত্মতা বোধ এটা আমরা ওখানে কিন্তু পেয়েছি। আর আমার তখন মনে হয়েছে যে আসলে জানেন তো, সাধারণ মানুষের মধ্যে কোনো রকম বিভাজন কিন্তু নেই, কেউ এই মানে বিষয়গুলো নিয়ে ভাবে না, সেগুলোকে নষ্টবোধ করা হয় মানে তথাকথিত কূটনীতি এবং রাজনীতির মানে কূটকৌশল, তার জন্যই এই পরিস্থিতিগুলো তৈরি হয়। আমার মনে হয়েছে বারবার যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কে আমরা যদি আরেকটু ওয়াকিবহাল হই তাহলে হয়তো অনেক রকম সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে আমরা এই যে ভারত মৈত্রী, ভারত বাংলাদেশ মৈত্রী ইত্যাদি ইত্যাদি হতো, তখন তো এই এতটা হানাহানি আমরা দেখিনি। আপনার কথাটা অত্যন্ত মানে যুক্তিসম্মত এই কারণে যে আপনি শ্রীলঙ্কায় গেলেন, না গেলে তো এই ব্যাপারটা জানতে পারতাম না। সত্যি তাই। এবং জানেন তো, আমাদের যে মানে ড্রাইভার, তাকে আমরা জিজ্ঞেস করলাম যে তুমি ইন্ডিয়াতে কোনোদিন গেছো? তখন বললো যে না, যাইনি, তবে আমার স্বপ্ন ওখানে যাওয়াটা। আমরা বললাম কেন? ইন্ডিয়ায় আসা। তো আমরা বললাম কেন? তখন বললো যে আমার স্ত্রী আমার কাছে কোনোদিন কিছু চায়নি, শুধু একটাই ওর চাওয়া ছিল যে একবার সে ইন্ডিয়াতে যাবে, এবং সেটা হচ্ছে বোধগয়া। হ্যাঁ, বোধগয়ায় সে যাবে, ওরা বুদ্ধিস্ট, বোধগয়ায় গিয়ে একবার প্রণাম করবে, এটাই তার আকাঙ্ক্ষা। তো আমরা বললাম তুমি যাচ্ছ না কেন? তখন বললো যে অনেক টাকা লাগে, এই টাকাটা আমি এখনো জোগাড় করতে পারিনি, জানি না আমি পারবো কিনা। এই যে মানে এই যে আকাঙ্ক্ষাটা ভাবুন, যে সে ইন্ডিয়াতে আসতে চায়, বোধগয়া এসে একবার সে প্রণাম করবে। এছাড়া
হিন্দি ফিল্ম থেকে শুরু করে এমন কোনো ব্যাপার নেই যেটা সম্পর্কে তারা জানে না। হ্যাঁ, এবং আমাদের আগে আগে ওরা কিন্তু বলে দিচ্ছে, এবং হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের সম্পর্কে তারা সবটা জানে। এখন আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাদের ওখানে গিয়ে হলো, সেটা হচ্ছে যে একটা হোটেলে রাত্রিবেলায় আমরা বসেছিলাম। তো একটি মেয়ে, সে ওখানকারই, সে এসে আমাদের সঙ্গে যেচেই কথা বললো এবং সে বুঝেছে আমরা ইন্ডিয়ান। তো কারণটা কি, যে ওর ইন্দোরে থাকে একটি ছেলের সঙ্গে ওর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছে একটা অ্যাপের মারফতে। তো সেখানে তারা দুজন খুবই ঘনিষ্ঠ এবং ভবিষ্যতে ওরা একসাথে থাকার পরিকল্পনা করেছে, এবং সেটা যে এদেশেও হবে না ওদেশেও হবে না সেটা তারা জানে, এবং তারা ভেবেছে অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। তা এইবারে মেয়েটি খুব উৎসাহ করে বলল যে আমি ছেলেটার সঙ্গে এক্ষুনি কথা বলবো, তখন তোমাদের কথা বলবো। এবার আমরা শুনতে পাচ্ছি ইন্দোরের ছেলেটির সঙ্গে মেয়েটি কথা বলছে, এবং ছেলেটি যখনই শুনলো যে ইন্ডিয়ান এবং এরা নর্থ ইস্ট থেকে এসেছে, সে যে কথা বলছে আমরা শুনতে পাচ্ছি সেটা সে জানে না। এবার সে বলছে খুব সাবধান, এরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক জানে। মানে ভারতবর্ষের নর্থ ইস্টে যারা থাকে তারা ব্ল্যাক ম্যাজিক জানে, এবং তুমি কিন্তু খুব সাবধান। এবারে আমাদের পক্ষ থেকে একজন সঙ্গে সঙ্গে গিয়ে বলল যে তুমি এই সেঞ্চুরিতে থেকে তুমি এখনো এই কথাগুলো বলছো, তাও আবার কোথায় না, অন্য আরেকটা দেশের মেয়ের কাছে তুমি এই বার্তাটা দিচ্ছ। তুমি কতটুকু জানো নর্থ ইস্ট সম্পর্কে, তোমার কি ধারণা? ত্রিপুরার নাম শুনেছো? তখন সে উঠে উত্তর দিল যে ওটা কি অন্ধ্রপ্রদেশে? এখন আমি এই কথাগুলো বলছি ইন্ডিয়ান সিটিজেন, একদম অত্যন্ত দুঃখের সঙ্গে। কারণটা হচ্ছে যে শ্রীলঙ্কাতে কিন্তু আমাদের এই অভিজ্ঞতাও হয়েছে যে একটা মিউজিয়ামে আমরা গেছি, সেখানে একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে আপনারা ইন্ডিয়ার কোন পার্ট থেকে এসছেন। আমরা বললাম, বলার পর ভদ্রলোক অনেকক্ষণ মানে চিন্তা করে বললেন ত্রিপুরা, তোমাদের ওখানে একজন গডেস আছেন, হ্যাঁ, খুব মানে বিখ্যাত, এবং ওখানে এক ধরনের প্রসাদ পাওয়া যায় খুব টেস্টি, হ্যাঁ, তো তোমরা কি সেগুলো নিয়ে এসছো? আমরা অবাক হয়ে গেছি যে ওখানে গিয়ে এই কথাটা জানলাম। হ্যাঁ, তখন আমরা বললাম আপনি কি করে জানলেন? তখন বললো যে আমি এগুলো নিয়ে একটু মানে নাড়াচাড়া করি, আর আমাদের এখানে তো প্রচুর টুরিস্ট আসে, আমরা কিন্তু ত্রিপুরার টুরিস্টও পেয়েছি, এবং তাদেরই একজন আমাকে এই মিঠাইটা খাইয়েছিল। ভাবুন যে শ্রীলঙ্কায় বসবাস করে যার হয়তো কোনোদিনই সে ত্রিপুরাকে জানে, অথচ আমারই দেশ যে মানে অখণ্ড ভারতবর্ষের অধিবাসী হয়ে একটি ইয়াং ছেলে, সে বলছে নর্থ ইস্টে যারা থাকে তারা ব্ল্যাক ম্যাজিক জানে এবং তাদের থেকে সাবধান থাকতে হবে, এবং সঙ্গে আরেকটা কথা বলেছে যে এরা কিন্তু গডেস কালীকে পুজো করে, অতএব এইটা কিন্তু খুব মানে বিপজ্জনক ব্যাপার। গডেস কালী বিপজ্জনক ব্যাপার। এই কথাগুলো আমি বললাম এই কারণে, এই যে মানে ভ্রান্ত ধারণার কারণে যে কত রকম সমস্যা হচ্ছে, সেটা তো আমরা হয়তো এই অ্যাঞ্জেল চাকমার ঘটনাটাতেই বলতে পারি। ধরুন মঙ্গোলিয়ান চেহারা হলেই সে যে অন্য দেশের হবে এমন তো নয়। যদি মানব ইতিহাস সবাই জানতো তাহলে মানুষ এটা বুঝতে পারতো যে পৃথিবীর মানব জাতিকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, এবং আমরা কোনো না কোনো মানে প্রজাতির মধ্যেই সেটা পড়ি। এখন আমরা কে কোথায় থাকি সেটা বড় কথা নয়। এখন অ্যাঞ্জেল চাকমা ইন্ডিয়ান হওয়ার পরেও তাকে কিনা চীনা বলে ঠাট্টা করা হলো, এবং তাকে শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলা হলো। তাহলে বুঝে দেখুন, তার মানে চীন সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট নয়, বা আমার প্রতিবেশী রাষ্ট্রগুলো সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট নয়। তাহলে বিপদটা কোন জায়গা থেকে আসছে? হ্যাঁ, একজন ইন্ডিয়ানকে বলতে হচ্ছে আমি একজন ইন্ডিয়ান, বা প্রমাণ করতে হবে যে আমি ইন্ডিয়ান। অথচ শ্রীলঙ্কায় গেলেন কেউ জিজ্ঞেস করলো না, একজন লোক আমাদের এই কথা দেখে বুঝে ফেললো, এবং আমাদের পোশাক দেখেই ওরা ধরে নিয়েছে, এবং সঙ্গে এটাও বলেছে যে ওয়েস্ট বেঙ্গল, তখন মানে ওয়েস্ট বেঙ্গলটা ওরা জানে। তখন আমরা আবার এটাও বোঝালাম যে দেখো আমরা যে স্টেটে থাকি সেখানে বেশিরভাগ লোক বাংলা কথা বলে, এবং তার কারণটা হচ্ছে এর 3 দিক ঘিরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশটা ওরা জানে, কারণ সার্কভুক্ত দেশগুলো কোনটা সেটাও তারা কিন্তু বলেছে। এখন অজ্ঞ মানুষ সব জায়গাতেই থাকে, কিন্তু অজ্ঞ আর ভুল জেনে সেটার বিরুদ্ধে মানে জেহাদ ঘোষণা করা, সেইটা খুব বিপজ্জনক। সেজন্য একজন শিক্ষিত ছেলে টেলিফোনে বলছে যে ত্রিপুরা চেনে না, অন্ধ্রপ্রদেশে কিনা, আর সঙ্গে ব্ল্যাক ম্যাজিক। আজকের যুগে একজন গাড়ি চালাচ্ছেন যে আপনার, সে ভারতে আসার জন্য স্বপ্ন দেখে। দিস ইজ দ্য ডিফারেন্স। এটাই যদি আপনি না যেতেন
আমার জানা হতো না, কোনোদিন জানা এটা হতো খুব না। ভালো একটা দৃষ্টান্ত দিলেন যে এর জন্যই এই প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগটা রাখা দরকার। এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার এই হচ্ছে আসল উদ্দেশ্য। একদম এই একটা জায়গা। আমি আরেকটা কোশ্চেনে যাচ্ছি, তখন আপনার রেফারেন্স সবকটা শুনবো। রবীন্দ্রনাথ শ্রীলঙ্কার যুব সমাজের নিজেদের চিন্তাধারার প্রভাবিত হওয়ার ক্ষেত্রে যে বিড়ম্বনা ছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সবসময় চাইতেন যে তাদের চিন্তাধারাটা ছিল ঔপনিবেশিক চিন্তাধারায়। তিনি উদ্বিগ্ন ছিলেন। অলকাদির কাছে যেটা জানতে চাইবো, যে ওখানে ঘুরে এলেন রবীন্দ্রনাথ, সেটা 1934-এ ঘুরে টুরে আসার, হ্যাঁ অনেক আগের ঘটনা। এটাকে সামনে রেখে আপনার কি এমন কিছু মনে হয়েছে? আবার এই যে আমরা যে রাজ্যের সংস্কৃতির কথা বলি, বা এই যে আমরা এখন পর্যটন উন্নয়নের কথা বলছি, এই আমরা ফেস্টের কথা যে বলছি, পোমো ফেস্টের কথা বলছি, সেটা শুধু বলিউড নির্ভর। এই যে আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে ধরে রাখতে পারছি না, বলিউডকে সামনে রেখে নানা রকম গান টান চালিয়ে পর্যটন করার চেষ্টা করি। আমি নিন্দা করছি না, আমি বলছি যে এর থেকেও বাইরে আসা যায় তো। যেটা শ্রীলঙ্কায় গিয়ে শুনলেন যে হিন্দি গান হচ্ছে, ভারতের হিন্দি গান হচ্ছে, এটা নিয়ে রবীন্দ্রনাথ উদ্বেগ প্রকাশ, ঔপনিবেশিক চিন্তা ভাবনা এটা ছিল। এরকম তাদের যে পর্যটনটা আপনাকে যেভাবে টেনে নিয়ে গেল, আমরা কতটা কিভাবে করতে পারি? মানে পর্যটনের ক্ষেত্রেই একটা কথা বলবো, মানে যেটা বিশেষভাবে নজরে আসে সেটা হচ্ছে যে আমাদের দেশে তো স্বচ্ছ ভারত বলে একটা এত বড় কর্মযজ্ঞ চলছে, এবং তার নিট ফল যে কি সে তো মানে সচেতন ভারতবাসী মাত্রই জানেন। কিন্তু আমরা ওখানে গিয়ে কোথাও কিন্তু ওইরকম কোনো সাইনবোর্ড দেখিনি যে পরিষ্কার রাখতে হবে বা পরিষ্কার বা অন্য কিছু। কিন্তু সত্যি সত্যি মানে পরিচ্ছন্নতাটা না চোখে পড়ার মতন। এবং আমরা মানে বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোতেই আমরা গেছি, সেখানে তো বিদেশি টুরিস্টরাই বেশি। আপনি বিশ্বাস করবেন না, জিনিস কিনলে পরে ওরাও কিন্তু প্লাস্টিক দিয়েই দিয়েছে, কিন্তু রাস্তার পাশে আমি কোথাও একটা জায়গাতেও আমি কিন্তু প্লাস্টিক উঠতে দেখিনি। এমনকি ফলস, মানে বিখ্যাত একটি ফলস রাবণা ফলস, সেখানে আমরা দেখতে গেলাম। তো আমার কৌতূহলটা এরকম ছিল যে হয়তো ফলসটা যেখান দিয়ে মানে জোরে জল ঝরে পড়ছে, কিন্তু দূরে যেটা হয় দেখবেন পাথরের খাঁজে নোংরা আটকে থাকে, প্লাস্টিক আটকে থাকে, যেটা আমরা আমাদের দেশে তো সবসময় দেখি, কোথাও আমি এক কুচি পাইনি। এছাড়া মানে এই যে বোতল, তার জন্য বড় বড় জালের আলমারির মতো করা আছে বিভিন্ন জায়গায়, এবং ছোট ছোট বাচ্চারাও জলের বোতলটা ছুঁড়ে ওখানে ফেলছে। এটা মানে খুব নজরে পড়ার মতো। খুব ভোরবেলায় বিচে আমরা গেছি সূর্যোদয় দেখার জন্য, দেখলাম ওখানে বিচ ঝাড়ু দেওয়া হচ্ছে, মানে লোকজন আসার আগেই বিচের মধ্যে ঝাড়ু দেওয়া হচ্ছে। এগুলো খুব নজর মানে কাড়ে। আরেকটা ব্যাপার, বড় শহর যে কলম্বো এবং ক্যান্ডি গেছি আমরা, তো সেখানে দেখলাম যে মানে রাস্তায় ট্রাফিক যথেষ্ট, কিন্তু বিশ্বাস করুন একটা হর্ন শুনিনি। এটা মানে বিশেষ করে আগরতলায় তো আমরা দেখি যে ট্রাফিক জ্যাম হয়েছে, তার মাঝখানে বসে হর্ন টিপছে যেন গাড়িটা উড়ে যাবে, অথচ এই পুরো জায়গাগুলো আমরা ঘুরে এলাম, কোথাও এই ব্যাপারটা আমরা দেখতে পাইনি যে হর্ন বাজানো হচ্ছে। এটা তো মানে একটা সভ্য রাষ্ট্রের লক্ষণ, যে বিদেশিরা আকৃষ্ট হচ্ছে এই কারণে যে এই সুন্দর ব্যাপারগুলো কিন্তু সেখানে আছে। আর নিজেদের সংস্কৃতি ত্যাগ করার ব্যাপারটা আমি জানি না, হয়তো 34 সনে কবিগুরু যা দেখেছিলেন পরিস্থিতি হয়তো এখন সেরকম নেই, আমাদের নজরে সেরকম পড়েনি, সেটার আলোচনার মাধ্যমেই হয়তো হয়েছে। হ্যাঁ, কবিগুরুর কথা বলছি। আমরা ব্যাংকে গেছিলাম ডলার ভাঙানোর জন্য, ব্যাংক কর্মী যে মহিলারা, ওখানে মুদ্রাটা কি চলে? ডলার না, ওদের নিজস্ব শ্রীলঙ্কান রুপি, যেটাকে LKR বলে। আমাদেরই মতন টাকা, কিন্তু অনেকটা ইয়ে, যেমন প্রায় ধরুন আমাদের দেশের 300 টাকা, ওখানে প্রায় 1000 টাকা, সেরকম। তো ওখানে ব্যাংকে যারা কাজ করছে সেই সমস্ত মেয়েদের দেখলাম, এরা সব ইয়াং মেয়েরা, সব এদের পরনের যে পোশাক, আমি কিন্তু ওয়েস্টার্ন পোশাক দেখলাম না, এবং ওরা একটা মানে পরে ওটাকে ওরা আসারি বলে। আসারি অনেকটা আমাদের শাড়ির মতনই, কিন্তু পেছন দিকে আবার একটু কুচি দেওয়া থাকে, আর আঁচলটা খুব লম্বা এরকম।
এইটা পরাই ওদেরকে কিন্তু আমরা দেখলাম আচ্ছা সেখানে। আর বাকিদের দেখলাম স্কার্ট এবং ওপরে এরকম ঢোলা ব্লাউজের মতন আর কি, সেগুলো পরা। এই পোশাকটাই সব জায়গাতে দেখতে পেয়েছি। এখন অবশ্য আমরা বড় শহরগুলোতে খুব বেশিক্ষণ থাকিনি, কাজে সেটা অতটা দেখিনি, কিন্তু পোশাক আশাকে তো আমরা তাই দেখতে পেলাম। এবং আমরা যে ব্যাংকে গিয়ে যখন কথা বললাম ওদের সঙ্গে, ইন্ডিয়ান বলে ওরা কতটা মানে যত্ন নিয়ে আমাদের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে দিল, সেটা সত্যি লক্ষণীয়। কাজে মনে হয় না যে এখানে কোনো সাংস্কৃতিক সংকট আছে বা নিজেদের মানে ত্যাগ করার মতন কিছু আছে বলে মনে হয়নি। আরেকটা ব্যাপার ধর্মীয় যে জিনিসটা, আমরা কালিম্পং, কার্শিয়াং এসব জায়গাতেও গেছি, সেখানেও আমরা বৌদ্ধ মানে প্যাগোডা যেগুলো সেগুলো দেখেছি। সেখানে খুব আড়ম্বর ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, মানে নানা ধরনের যন্ত্র, তারপরে বাজানো হচ্ছে, ঘন্টা শব্দ এরকম। কিন্তু এই শ্রীলঙ্কাতে আমরা যতগুলো জায়গাতে গেলাম খুব কাম অ্যান্ড কোয়াইট, মানে দেখলাম যারাই আসছে সাদা পোশাক পরে আসছে, মানে ওইখানকার মানুষরা, এবং সঙ্গে হাতে সাদা ফুল আর বড়জোর মোমবাতি, এর বেশি আর কোনো উপচার কিন্তু ওখানে দেখতে পেলাম না। আর যারা প্রেয়ার করছেন তারাও চুপচাপ, কোনো আওয়াজ নেই। এই ব্যাপারটাও কিন্তু খুব নজরে পড়ে। সেক্ষেত্রে বলা হয়েছে যে বৌদ্ধ ধর্ম তো মানে অনেকগুলো ভাগ হয়ে গিয়েছিল বুদ্ধের মৃত্যুর পরে। হীনযানী যারা, তাদেরকে বলা হয় যে বুদ্ধ যে পথটা নির্দেশ করেছিলেন তারা একেবারেই সেটাতে রয়ে গেছেন। আর পরে মহাযানী হয়ে তার মধ্যে কিন্তু আমাদের হিন্দু ধর্মের অনেক ওই যে মানে পুজো, নানা ধরনের মানে নিয়ম কানুন সেগুলো ঢুকে গিয়েছিল, যে কারণে তফাৎটা নজরে পড়ে যে আমরা ওইখানে এরকম দেখেছি আর শ্রীলঙ্কায় গিয়ে এই ব্যাপারটা দেখলাম। এবং আরেকটা ব্যাপার যে ওখানকার একজন মানে একটা জায়গায় যাওয়ার পরে মঙ্ক মারা গেছেন, তো সেখানে দেখলাম পুরো রাস্তার দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমাদের ড্রাইভার যে সে বললো যে এই কারণে, এবং রাস্তায় সমস্ত মানুষরা সাদা ফুল পরে, মানে সাদা পোশাক পরে সাদা ফুল হাতে নিয়ে মৌন, কোনো শব্দ নেই, এরা সব যাচ্ছে ওই মঙ্কের জন্য যে সব যাত্রাটা হবে সেটাতে যোগ, মানে ডিজে টিজে বাজছে না, কোনো কিছু নেই। মানে এগুলো কিন্তু সত্যি নজরে পড়ার মতন। অত ছোট একটা দেশ, সে এই ব্যাপারগুলো পারলো, কিন্তু আমরা এত বড় দেশের অধিবাসী হয়েও ঠিক ওই জায়গাগুলোকে এখনো কিন্তু আমরা টাচ করতে পারিনি। কিন্তু টেম্পল টুথ, এই যে যেটা টেম্পল, সেখানে দেখতে পেলাম হ্যাঁ ক্যান্ডিতে এই এটা বিশাল বড়, এবং আমরা সেটা 25শে ডিসেম্বরে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম ওই দিন প্রচুর ভিড়, মানে প্রচুর লোক, যেমন টুরিস্টরা রয়েছে তেমনি আবার স্থানীয় মানুষরাও রয়েছে, কিন্তু দুটো ভাগ করে দেওয়া হয়েছে। টুরিস্ট বা ফরেনার যারা, তারা একটা দিক দিয়ে আর স্থানীয়রা একদিক দিয়ে যাচ্ছে। এবং ওই একটা জায়গাতেই শুধু ভেতরে ছবি তোলা নিষেধ ছিল, এছাড়া আর কোনো কোথাও কিন্তু আমাদের এটা বলা হয়নি যে ছবি তোলা যাবে না বা কোনো নিষেধাজ্ঞা, এরকম কিছু ছিল না। কিন্তু এত ভিড়ের মধ্যেও এত সুশৃঙ্খল ব্যাপারটা, যে এটাও কিন্তু নজরে পড়ার মতন। জানি না এটা কোন মন্ত্র বলে হয়েছে, কিন্তু আমরা তো মানে অভ্যস্ত ভিড়াভিড়ি, তারপরে পায়ের চাপে লোক মারা যাওয়া, ভক্তরা পিষ্ট হয়ে গেল, এগুলো আমরা এত বেশি অভ্যস্ত, যার জন্য ওই দৃশ্যগুলো কিন্তু সত্যি সত্যি আমাদেরকে আকৃষ্ট করেছে। মনে হয়েছে যে হ্যাঁ, ধর্ম তো এরকমই হওয়া উচিত, যে প্রত্যেকেই যার যার মনের মধ্যে সেই ধর্মকে লালন করবে, তার ইষ্ট দেবতাকে সে লালন করবে এবং তার কাছে সে সেভাবেই প্রার্থনাটা পাঠাবে। এখানে কিন্তু ওই আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই। ওই ছোট্ট দেশটা কিন্তু সেটা করে দেখিয়েছে, অন্তত আমি যেটুকু দেখেছি। শেষ করতে ইচ্ছে না, কিন্তু সময়ের একটা বাধ্যবাধকতা আছে। শ্রীলঙ্কায় গেলেন, আসলে এই যে পর্যটকদের যে আকর্ষণ করছে, সেটা আপনার দৃষ্টিতে কি মনে হলো এবং কেন? এর এত পর্যটকদের, একটা উন্নত দেশ তো বোঝাই যায়, আপনি বুঝতেই পারছেন, এটা দ্বীপরাষ্ট্র, স্বাভাবিক দ্বীপরাষ্ট্র, অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে একটু অন্যরকম হবেই। আমাদের দেশ থেকে আলাদা কিছু কি দেখেছেন পর্যটন টানার ক্ষেত্রে? এইটা মানে একটা কথা যে আমারও মনে হয় যে আমরা তো সবাই জানি যে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা অল্প কিছুদিন আগেও কি ছিল, এবং তারপরেও তো একটা মারাত্মক রকমের ডিজাস্টার হলো, যেটা বাংলাদেশে যে ঘটনাটা হয়ে বাংলাদেশ তো প্রায় মানে ছত্রখান হয়ে গেল, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, এবং সেটা বোঝা যায়। জিনিসপত্রের দাম মোটামুটি, দামটা ওইটাই বলছিলাম যে কখনো এরকম মনে হয়নি যে ইন্ডিয়ান
মানে টাকার তুলনায় সেটা মারাত্মক কিছু আমাদের কিন্তু মনে হয়নি। এবং খুব মানে সুশৃঙ্খল ভাবেই কিন্তু ব্যবসা বা যা কিছু সেগুলো চলছে, এবং ফরেনার বলে তাদের কাছ থেকে বেশি নেওয়ার প্রবণতা সেটাও দেখতে পাইনি। আরেকটা ব্যাপার, এই ট্রুথ টেম্পলের সামনে বিভিন্ন এরা নানা ধরনের জিনিসপত্র নিয়ে মানে দাঁড়ানো রয়েছে, এবং এরা বারবার একটা কথা বলছে যে বুদ্ধিস্ট ছাড়াও দাঁড়াতে পারে, হ্যাঁ রয়েছে, শুধু বুদ্ধিস্ট দাঁড়াতে পারবে এমন না, সবাই আছে। এবং সেখানে ওরা বারবার একটা কথা বলেছে, মানে আমাদের দেখেই বারবার বলছে যে আমরা কিন্তু মানে ইন্ডিয়ান রুপিও নেই। আচ্ছা, হ্যাঁ, মানে এটা একদম খোলাখুলি ভাবে হিসেব করে নিতে হবে। হ্যাঁ, হিসেব করে তাদেরকে দিয়ে দেওয়া যায়, এটাতে মানে কোনো বেআইনি কোনো ব্যাপার নেই। দেখুন, এই যে ফ্লেক্সিবিলিটি, এটাও কিন্তু পর্যটন বাড়ানোর ক্ষেত্রে একটা জরুরি আচ্ছা, বিষয়। ঠিক ঠিক। যেমন আমরা যারা গেছিলাম কিছু ডলার নিয়ে গেছি, আবার ইন্ডিয়ান টাকা যে নেওয়া হয়েছে, ব্যাংক কিন্তু সুন্দরভাবে সেটাকে শ্রীলঙ্কার রুপিতে করে আমাদেরকে একদম কাগজপত্র দিয়ে দিয়েছে, মানে আইনসম্মত ভাবে এই কাজটা হয়েছে। আর পরিচ্ছন্নতার কথা তো আপনাকে বললামই, যে এটা তো সবাইকেই আকৃষ্ট করবে, এটা খুব মানে নজরে পড়ার মতন। আরেকটা ব্যাপার, যে শ্রীলঙ্কাকে একটা আমলে মানে আমাদের পৌরাণিক যে বইপত্র বা আমাদের মঙ্গল কাব্যটাব্যের মধ্যেও কিন্তু রত্নদ্বীপ বলে একটা উল্লেখ আছে। এই রত্নদ্বীপ কিন্তু আসলে শ্রীলঙ্কা। এখনো জেমস্টোন ওখানে যেরকম পাওয়া যায়, মানে এটা ভাবাই যায় না, যদিও এটা দাম আকাশ ছোঁয়া। এবারে ওখানে আমরা যাওয়ার পরে একটা 10 মিনিটের তথ্যচিত্র দেখানো হলো, যে সেই তথ্যচিত্রটা দেখলে পরে বোঝা যায় যে কেন জেমস্টোনের এত দাম। এখনো ওরা নেচারের কোনো ক্ষতি করবে না বলে একদম প্রাচীন পদ্ধতিতে ওরা নদীর জল এবং মাটির নিচ থেকে মানে জেমগুলো ইয়ে করে, স্টোনগুলোকে ওরা তুলে আনে। তো সেক্ষেত্রে ওরা বলল যে আমরা কোনো মেশিনের ব্যবহার করি না, এবং এখনো ওদের এমন লোক আছে যারা মাটি স্পর্শ করে বলতে পারে এখানে হয়তো মানে কিছু পাওয়া যেতে পারে। সেখানে গর্ত করে প্রায় ওই যে পুরোনো দিনের বালতির মতো একটা জিনিসের মধ্যে মানুষকে রেখে তাকে নিচে নামিয়ে দেওয়া হয়, এবং সে ওখানে গিয়ে ওইগুলোকে নিয়ে আসে, এবং ওয়াল যাতে ভেঙে না পড়ে, মানে মাটির দেয়াল যাতে ভেঙে না পড়ে তার জন্য এক ধরনের গাছকে ওখানে গুজে দেওয়া হয়, এবং গাছ ওইটাকে আটকে রাখে। এই যে শ্রমিক যারা, তাদের কথা বলা হয়েছে যে এদের মানে পরিবার থেকে 3 মাসের জন্য সরিয়ে আনা হয়, এবং 7 দিনের বেশি ওরা একসঙ্গে কাজ করতে পারে না, তাদের মেডিকেল ইন্স্যুরেন্স করানো হয়। এবং এরা 7 দিনে মানে 7 দিন যে কাজ করে, 8 ঘন্টার বেশি তাদেরকে দিয়ে কাজ করানো যায় না, নইলে ওরা অসুস্থ হয়ে যাবে। বললো যে ম্যাডাম আপনারাই বুঝে দেখুন, এত কিছু করলে পরে তারপরে যে স্টোনটা পাওয়া যায় সেটাই শেষ নয়, তারপরে তাকে আবার কাটিং করতে হয়, তার নানা রকম ব্যাপার রয়েছে, কাজে এটার দাম তো বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক কথা। তো আমরা 2-1টা দাম জিজ্ঞেস করেছিলাম, মানে যেগুলো একটু নজর কাড়ার মতো, তো ওরা আইএনআরে আর বলতে চাইলো না, মানে সবগুলোই $1000। তো সেটার দাম কোথায় গিয়ে পৌঁছচ্ছে এবার বুঝে দেখুন। কিন্তু যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে এই যে কথাটা ওরা বারবার বলছে যে নেচারের কোনো রকম ক্ষতি যেন না হয়, তার জন্য আমরা এইভাবে মানে এখনো আমরা এই জিনিসগুলোকে বজায় রেখেছি। আমার মনে হয় যে এটা তো একটা সাংঘাতিক কথা। আজকে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি মানে আরাবল্লী পর্বত নিয়ে কত রকম হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টকে হাত দিতে হচ্ছে, অথচ ওই ছোট্ট দেশটা এখনো এটা বজায় রেখেছে এবং শ্রমিকদের স্বার্থটাও ভাবছে, তারা যাতে অসুস্থ না হয় তাদের জন্য মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা রেখেছে। এগুলো কিন্তু সত্যি মুগ্ধ করার মতন। এগুলো পর্যটকদের আকর্ষণ করবে, এতে কোনো সন্দেহ নেই। আর শ্রীলঙ্কাতে মোটামুটি 10টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, সেগুলোর সৌন্দর্য, সেগুলোর ইতিহাস সত্যি লক্ষণীয়। তবে হ্যাঁ, একটা দুঃখজনক ব্যাপার রয়েছে, ইতিহাস বিকৃতি যেমন আমাদের দেশে হচ্ছে, ইতিহাস বিকৃতি কিন্তু হয়তো সারা পৃথিবী জুড়েই হচ্ছে, যে কারণে ওখানে যাওয়ার পর আমরা মানে যেটা আমাদের কাছে যে শ্রীলঙ্কা মানেই তো হচ্ছে রাম রাবণ বা রামায়ণ মহাকাব্যের সঙ্গে একটা যুক্ত, সেখানে কিন্তু আমরা সেভাবে সেটার প্রচার আমরা দেখতে পাইনি। একটি মন্দির যেটাকে মানে অশোক বনের সীতা সেই হিসাবে বলা হয়, সেই মন্দিরটা সম্পর্কে একটুখানি জানলাম। আর ইতিহাসের ক্ষেত্রে আমরা যেগুলো জানি যে বাঙালি বীর বিজয় সিংহ সিংহল দ্বীপ জয় করেছিলেন, সেখানে কোনো উল্লেখ নেই। গাইডদের মুখে কেবলমাত্র আমরা চোল রাজাদের কথা শুনলাম, এবং চোল রাজাদেরকে কিন্তু তারা দেখিয়েছেন যে এরা
দস্যু অনুপ্রবেশকারী, কারণ এরা শ্রীলঙ্কায় গিয়ে দেশটাকে দখল করেছে এবং তারপরে সেখানকে আবার হিন্দু রানী তারা নিয়ে এসেছেন এবং সেখানে আবার অন্যভাবে এটা বংশবিস্তার হয়েছে। তাতে মনে হয়েছে ইতিহাস বিকৃতির যে মানে একটা ট্রেন্ড, সেই ফাঁদ থেকে ওই ছোট্ট দেশটাও বোধহয় বেরোতে পারেনি। আচ্ছা, ঠিক। আসলে অনেক কিছু জানতে ইচ্ছে হয় অল্প সময়ের ভেতরেও। যে যে কথাগুলি অলকাদি বললেন, যদি ইচ্ছে থাকে তাহলে যে উপায়ও বের হয়, শ্রীলঙ্কা তার প্রমাণ। হ্যাঁ, এটা সংশয়ের কথাও বললেন, ইতিহাস বিকৃতির কথা বললেন, সেই সাথে সেখানে প্রকৃতিকে রক্ষা করার যে চেষ্টা তারও প্রশংসা করলেন। অর্থাৎ প্রকৃতি মানুষকে বাঁচিয়ে রাখবে, এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত থাকবে স্বাভাবিকভাবেই কোনো পর্বত নিয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে না। অনেক কথার বলার ছিল, সময় নেই, তাই শেষ করছি। অলকাদিকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তবে এত পরিশ্রম করে ঘুরে এসে আমাদের মাধ্যমে আমাদের যে শ্রোতা রয়েছেন, আমাদের যারা দর্শক রয়েছেন, তাদের কাছে যে বিষয়টি পৌঁছে দিলেন, তার জন্যই তো অবশ্যই তার কাছে কৃতজ্ঞ থাকবে, খবরদার কথা নয়। আপনি ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন, বছরটা আপনার দুর্দান্ত কাটুক, এই কামনা করে। আমি কিন্তু মানে এইখানে একটুখানি বলতে চাইছি এটা, যে সত্যি আমি মানে এই যে প্রতিবেশী দেশটাতে গিয়ে আমি যে আনন্দ পেয়েছি, তাতে আমার মনে হয় যে আমাদের বোধহয় এভাবেই পারস্পরিক যে জানা এবং চেনা, এটা খুব জরুরি। যদি সেটা হয় তাহলে এই যে মাঝে মাঝে কিছু অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেগুলো হবে না। এখন যেটা বললাম যে অত্যন্ত দুঃখজনক যে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে বসবাসকারী একটি ইয়াং ছেলে, সে নর্থ ইস্ট সম্পর্কে কিছু জানে না। হ্যাঁ, এটা কি দাঁড়ায়? সেটা হচ্ছে যে দেশবাসীর মধ্যেই একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমরা যদি সবাই মিলে সেটা চেষ্টা করি, তাহলে হয়তো এই জায়গাটা থেকে আমরা উঠে আসতে পারবো। অবশ্যই। তাহলে শেষ করছি এই বলে যে আমরাও চেষ্টাই করে যাব, আর এই চেষ্টার মূল্যায়ন করার দায়িত্ব যাদের, তারা দায়িত্বহীন হলে কিন্তু চলবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।